মুম্বাই একদিকে বিশাল জোরালো আলো আর সম্ভাবনার শহর, অন্যদিকে সেই শহরের অন্ধকার কোণে লুকিয়ে থাকে এক এমন ছায়া যেটা শুধু রাতের অন্ধকারেই উদ্ভট হিংস্র রূপ নিয়ে ভয় ছড়ায়। সেই ছায়ার নাম রমন রাঘব। 1960-এর দশকে মুম্বাইয়ের ফুটপাত, রেল স্টেশন, উপকণ্ঠে এক অদৃষ্ট সাইকো তখন তীব্র আতঙ্ক সৃষ্টি করছিল। রমন রাঘব, সাইকো রমন, দ্য রিপার নামগুলো তার পরিচয় হলেও তার প্রকৃত রূপ ছিল মুম্বাইয়ের ইতিহাসে এক কালো অধ্যায়, যা আজও রয়ে গেছে ভয়ের এক নিদর্শন। কিন্তু প্রশ্ন হল, কে ছিল এই মানুষ? কেন তার নিশানা ছিল ফুটপাতবাসী, গৃহহীন, সমাজের সবচেয়ে অবহেলিত মানুষরা? আর কি কারণে তার শিকার হওয়া মানুষগুলো আজও অজানা থেকে যায়? এই ভিডিওতে আমরা শুধু এক সিরিয়াল কিলারের অপরাধের কাহিনী বলবো না, আমরা জানব এক দুর্বল মানুষের অবহেলার গোপন চিত্র, আইনি ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, এবং সেই ঘটনাটি কিভাবে ভারতীয় বিচার ব্যবস্থার ইতিহাসে এক যুগান্তকারী নজির হয়ে উঠল। তাই আসুন গভীর রাতে মুম্বাইয়ের ফুটপাতের সেই নিস্তব্ধ গলিপথগুলোয় যাই, যেখানে সাইকো রমন নিজের ছায়া ফেলেছিল। 1929 সালের তামিলনাড়ুর তিরুনেভালি ছোট একটি শহর, যেখানে জন্ম নেন রমন রাঘব। তার শৈশব ছিল সাধারণের চেয়ে ভিন্ন। দরিদ্রতা আর অস্থিরতা ছিল তার সঙ্গী। ছোটবেলা থেকেই সে বড় হচ্ছিল এমন একটা পরিবেশে যেখানে ভয়, অভাব এবং অপরাধ ছিল নিত্যদিনের সঙ্গী। তরুণ রমন খুব শীঘ্রই জানল যে সমাজ তার জন্য কিছু রাখেনি। স্কুলে খারাপ ফলাফল, পরিবারের চাপ আর বন্ধুদের থেকে বিচ্ছিন্নতা সব মিলিয়ে সে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ছোটখাটো অপরাধের দিকে ঝুঁকে পড়ল। ডাকাতি থেকে শুরু করে নানা অপরাধে জড়িয়ে পড়ার তার পথ চেনা হয়ে উঠল। 1950-এর দশকে একসময় তাকে 5 বছরের জন্য কারাগারে পাঠানো হয় ডাকাতির জন্য। এই জেল জীবন তাকে আরও কঠোর করে তোলে। কারাগার থেকে বেরিয়ে সে বুঝতে পারে সামাজিক নিয়মকানুন তার জন্য নয়। মুম্বাইয়ের উপকণ্ঠের অন্ধকার জঙ্গলে, যেখানে কেউ তার খোঁজ নেয় না, সেখানে সে নিজেকে লুকিয়ে নেয়। এই সময় থেকেই তার জীবন বদলে যায়। সে একা, বিচ্ছিন্ন এবং সমাজের কাছে অদৃশ্য হয়ে ওঠে। এমন এক মানুষ যাকে কেউ দেখত না, শুনত না। ফুটপাতবাসী, গৃহহীন মানুষের মধ্যে সে খুঁজতে থাকে নিজের প্রতিবিম্ব, কারণ তার মতোই তারা অদৃশ্য, অসহায় এবং নিরাপত্তাহীন। এই পর্যায়ে ছিল রমন রাঘবের জন্য এক ধূসর অধ্যায়। একজন ছোট অপরাধী থেকে সে পরিণত হল এক নৃশংস হত্যাকারীতে। তার ভেতর যে অন্ধকার জন্ম নিয়েছিল তা আগামী কয়েক বছর ধরে মুম্বাইয়ের রাস্তাগুলোতে ছড়িয়ে দেবে এক ভয়াবহ ছায়া। 1965 থেকে 1966 সালের মুম্বাই শহর ছিল ব্যস্ত, জীবন চলছিল তার রঙিন ছন্দে। কিন্তু রাত যখন নেমে আসত, শহর যেন নিস্তব্ধ হয়ে যেত এক অদ্ভুত আতঙ্কে। এক অদৃশ্য হিংস্রতার ছায়া তখন মুম্বাইয়ের ফুটপাত, রেল স্টেশন এবং উপকণ্ঠের অন্ধকার গলিপথগুলোতে ঘুরে বেড়াত। রমন রাঘব ছিল সেই ছায়ার স্রষ্টা। তার মোডাস অপারেন্ডি ছিল নিখুঁতভাবে নৃশংস। রাতের গভীর সময়ে সে টার্গেট করত ফুটপাতবাসী ও গৃহহীন মানুষদের, কারণ এরা ছিল সমাজের সবচেয়ে দুর্বল এবং নিরাপত্তাহীন অংশ। যারা দিনের আলোয় অদৃশ্য, রাতের অন্ধকারে তাদের নিস্তব্ধতা যেন তার নৃশংসতা ঢেকে রাখত। রমন রাঘব শিকার করত ঘুমন্ত মানুষদের। তার হাতে থাকত এক ঘণ্টা, শক্ত লোহার রড, যা দিয়ে সে মাথায় আঘাত করত। এতটাই নীরবতা আর অন্ধকারে ঘটায় খুনকাণ্ড যে বেশিরভাগ সময় আশেপাশের কেউ টেরও পেত না। শহরে যখন একের পর এক ফুটপাতবাসী নিখোঁজ হতে থাকল, তখন তার আশেপাশের মানুষজনও ভয়ে কাঁপতে শুরু করল। কেউ জানত না এর পেছনে লুকিয়ে থাকা নৃশংস খুনির চেহারা। এই কালো অধ্যায় শুধু এক সিরিয়াল কিলারের গল্প নয়, এটি সেই সময়কার মুম্বাইয়ের সামাজিক নিরাপত্তার অভাবের দিকও উন্মোচিত করে। যখন সবচেয়ে দুর্বল মানুষদের রক্ষা করা হচ্ছিল না, তখন তারা হয়ে উঠল নৃশংসতার টার্গেট। এই নীরব ঘাতক রাতের আকাশের নিচে এক আতঙ্কের ছায়া ফেলে দিল
যা দীর্ঘদিন শহরকে গ্রাস করে রাখল। রমন রাঘবের হিংস্র হত্যাকাণ্ডের ছায়া মুম্বাই জুড়ে যখন গভীর হচ্ছিল, পুলিশও তদন্তে তৎপর হয়ে উঠল। প্রথম দিকে রমন রাঘবকে সন্দেহ করে গ্রেফতার করা হয়, কারণ তার পুরনো অপরাধের রেকর্ড ছিল এবং সে তখনকার সময়ে এক পরিচিত মুখ ছিল মুম্বাইয়ের ফুটপাথের অন্ধকারে। কিন্তু পুলিশের কাছে ছিল মাত্র অভিজ্ঞতা ও সীমিত তথ্য। ফোরেনসিক বা আধুনিক প্রমাণ সংগ্রহে তখনও পরিপূর্ণ প্রস্তুতি ছিল না। প্রমাণের ঘাটতির কারণে তাকে ছেড়ে দিতে হয়। এই ঘটনাই রমন রাঘবকে আরও আত্মবিশ্বাসী করে তোলে। সে বুঝে যায় ধরা পড়ার আশঙ্কা কম। তবে 1968 সালে তার হত্যাকাণ্ড পুনরায় শুরু হওয়ার পর মুম্বাই পুলিশের কাছে আর কোনো অবকাশ ছিল না। ডেপুটি কমিশনার রামাকান্ত কুলকার্নি ও সাব ইন্সপেক্টর অ্যালেক্স ফিয়ালহো নেতৃত্বে পুলিশ চিরুনি অভিযান শুরু করে। স্থানীয় সম্প্রদায়ের সহযোগিতা এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ভিত্তিতে রমন রাঘবকে শনাক্ত করা হয়। তার পোশাক থেকে শুরু করে আঙুলের ছাপ পর্যন্ত সবকিছুই পুলিশের হাতে ধরা পড়ে। রমন রাঘবের গ্রেফতার সেই মুহূর্তে মুম্বাই শহরের ইতিহাসে এক বিরল সাফল্যের দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। কিন্তু এখানেই থেমে থাকেনি পুলিশ। তদন্ত শুরু হয় আরও গভীরে। অপরাধের প্যাটার্ন, তার মানসিক অবস্থা এবং হত্যা পদ্ধতি বুঝতে। রমন রাঘবের স্বীকারোক্তি পুলিশের জন্য এক চমক ছিল। 41টি হত্যাকাণ্ডের কথা সে স্বীকার করল, যা মুম্বাইয়ের এক আতঙ্কের অধ্যায়কে আরও গভীর করে দিল। তবে এই ঘটনার পরেও পুলিশের সামনে ছিল এক কঠিন প্রশ্ন: এই মানুষটিকে কিভাবে বিচার করা হবে? কারণ রমন রাঘব ছিল শুধু এক খুনির চেয়ে বেশি। তার মানসিক অবস্থা নিয়ে শুরু হলো এক জটিল আইনি লড়াই। রমন রাঘবের গ্রেপ্তারের পর বিচার প্রক্রিয়া শুরু হলে সামনে উঠে এলো এক জটিল ও গভীর প্রশ্ন: এই সিরিয়াল কিলার কি আদৌ সম্পূর্ণরূপে সচেতন ছিল তার অপরাধ সম্পর্কে, বা তার মনোবিকৃতি কি তার আইনি দায়িত্বে প্রভাব ফেলতে পারে? প্রাথমিকভাবে মুম্বাই পুলিশের কাছে পাঠানো হয় রমনকে মানসিক পরীক্ষার জন্য। পুলিশের মনোবিজ্ঞানী তাকে পর্যবেক্ষণ করেন 1 মাসের বেশি। তাদের রিপোর্টে বলা হয় রমন সাইকোসিস বা মানসিক প্রতিবন্ধকতা ভুগছেন না, স্মৃতিশক্তি ঠিক আছে এবং বিচার প্রক্রিয়া বুঝতে সক্ষম। কিন্তু এই রিপোর্টের বিপরীতে হাজির হলেন ডক্টর পাটকর, মনোরোগ বিশেষজ্ঞ, যিনি বললেন রমন ক্রনিক প্যারানয়েড সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। তার মতে রমন বুঝতে পারেননি তার কাজগুলি আইনের পরিপন্থী, বরং নিজেকে ঈশ্বরের ক্ষমতা বলে অনুপ্রাণিত মনে করতেন। এই দুই ভিন্ন মতের সংঘর্ষেই জমে ওঠে বিচার। বিচারকরা বুঝতে পারেন এই মামলায় আইনি উন্মাদনা এবং চিকিৎসাগত উন্মাদনার মধ্যে পার্থক্য অনেক গভীর। আইন অনুযায়ী যদি কেউ অপরাধের প্রকৃতি বা তার ভুল বোঝে না, তাকে 84 ধারার অধীনে দায়মুক্তি দেয়া যেতে পারে। কিন্তু রমন জানতেন সে হত্যা করছে, শুধু মনে করতেন কানুন তাকে ক্ষমা করবে। বিচার প্রক্রিয়ায় উঠে আসে তার বিভ্রম। সে বিশ্বাস করত 3টি সরকার তাকে শাস্তি দিচ্ছে এবং নিজেকে 101% পুরুষ বলে দাবি করত, যা তার বিকৃত মানসিক প্রোফাইলের প্রমাণ। শেষ পর্যন্ত মামলায় বিশেষ মেডিকেল বোর্ড গঠিত হয়, যারা 5 বার সাক্ষাৎকার নিয়ে ঘোষণা দেয় রমন প্যারানয়েড সিজোফ্রেনিয়া রোগী এবং আইনের বিচারে উন্মাদ। এই সিদ্ধান্ত ভারতের আইনি ইতিহাসে ছিল এক নতুন দিগন্ত। একজন সিরিয়াল কিলারের মানসিক অবস্থার বিচার প্রক্রিয়ায় গভীর প্রভাব ফেলে। রমন রাঘবের মামলার বিচার শুরু হলে আদালত একটি জটিল পরিস্থিতির সম্মুখীন হয়। অপরাধের স্বীকারোক্তি, প্রমাণ এবং বিশেষজ্ঞদের মতামতের মধ্যে ছিল বিরাট ফারাক। পুলিশ সার্জন বললেন রমন সুস্থ, কিন্তু মনোরোগ বিশেষজ্ঞদের বোর্ড তাকে মানসিকভাবে অসুস্থ ঘোষণা করল। শুরুর দিকে রমন আদালতে দোষ স্বীকার করলেও আত্মপক্ষ সমর্থনে পুরোপুরি সক্ষম ছিলেন না। তবে তার অপরাধ স্থল পরিদর্শন এবং হত্যালস্ত্র দেখানোর মাধ্যমে প্রমাণ অনেকটাই স্পষ্ট হয়ে ওঠে। 1969 সালে সেশনস কোর্টে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই রায় ছিল দেশের জন্য একটি শোকের অধ্যায়, যেখানে একজন নৃশংস হত্যাকারীর বিরুদ্ধে কঠোর শাস্তির প্রমাণ ছিল স্পষ্ট। তবে তার মৃত্যু শাস্তি কার্যকর হওয়ার আগেই মনোরোগ বিশেষজ্ঞরা জানান
রমন মানসিকভাবে সুস্থ নয়। এই প্রতিবেদনের ভিত্তিতে 1987 সালের 4 আগস্ট তার মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হয়। রমনকে পুনের ইয়েরওয়াড়া কেন্দ্রীয় কারাগারে রাখা হয়, যেখানে তাকে মানসিক চিকিৎসা প্রদান করা হয়। যদিও সে তার জীবনের শেষ দিনগুলো কারাগারে কাটিয়েছে, তার মৃত্যু হয় 1994 সালের 7 এপ্রিল কিডনি ফেলিয়ারের কারণে। রমন রাঘবের জীবন ছিল এক অন্ধকার অধ্যায়, যেখানে অপরাধ, মানসিক অসুস্থতা এবং সমাজের উদাসীনতার মিশেলে জন্ম নিয়েছিল এক ভয়ঙ্কর ত্রাস। রমন রাঘবের কাহিনী শুধুমাত্র একজন সিরিয়াল কিলারের জীবন কাহিনী নয়, এটি ভারতের আইনি, সামাজিক ও মনস্তাত্ত্বিক ক্ষেত্রের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই মামলা দেখিয়েছে অপরাধের পেছনে কত গভীর মানসিক ও সামাজিক কারণ থাকতে পারে। আইনি জগতে রমন রাঘব মামলা মানসিক অসুস্থতাকে বিচার ব্যবস্থায় বিবেচনার একটি যুগান্তকারী উদাহরণ হিসেবে বিবেচিত হয়। এটি ভারতের দণ্ডবিধির 84 ধারা ও ম্যাকনাটন রুলসের প্রয়োগে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করেছে। সামাজিক দিক থেকে এই ঘটনা ফুটপাথবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তার অভাব এবং তাদের প্রতি সমাজের উদাসীনতাকে স্পষ্ট করে। যারা অদৃশ্য থেকে যায় তাদের প্রতি আমাদের দায়িত্ব কতটা বড় তা এই কাহিনী বারবার স্মরণ করিয়ে দেয়। মানসিক স্বাস্থ্যের গুরুত্ব এই মামলার মাধ্যমে তুলে ধরা হয়েছে। ন্যায় বিচারে শুধুমাত্র অপরাধের শাস্তি নয়, অপরাধীর মানসিক অবস্থা বিবেচনা করাও সমান গুরুত্বপূর্ণ। এই মামলার শিক্ষা অনুযায়ী মানসিক স্বাস্থ্য আইন সংস্কারে এবং অপরাধীদের চিকিৎসায় মানবিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার প্রয়োজনীয়তা বাড়িয়েছে। আজ রমন রাঘবের কাহিনী ভারতীয় বিচার ব্যবস্থায় একটি স্মরণীয় ঘটনা। এটি আমাদের শেখায় যে অপরাধ শুধু আইনগত নয়, মানবিক ও মানসিক দিক থেকেও বিশ্লেষণ করা উচিত। একাধিক মাত্রার এই বিশ্লেষণই ন্যায় বিচারের সত্যিকারের মর্ম বুঝতে সাহায্য করে। রমন রাঘবের কাহিনী আমাদের কাছে শুধুমাত্র একটি অপরাধের গল্প নয়, এটি আমাদের সমাজের অদৃশ্য প্রান্তিক মানুষের প্রতি দায়িত্ব ও বিচার ব্যবস্থার জটিলতার এক জীবন্ত উদাহরণ। এমন ঘটনা স্মরণ করিয়ে দেয় যে অপরাধের পেছনে শুধু ঘৃণা নয়, কখনো কখনো গভীর মানসিক অসুস্থতা ও সামাজিক অবহেলার মিশ্রণ থাকে। তাই ন্যায় বিচার শুধু শাস্তি নয়, বুঝে ওঠার প্রক্রিয়াও হওয়া উচিত। আজকের এই কেস থেকে আমরা শিখলাম, নিরীহ মানুষের সুরক্ষা দিতে হবে, সমাজকে আরও মানবিক হতে হবে এবং আইনি ব্যবস্থায় মানসিক স্বাস্থ্যের গুরুত্ব অনিবার্য। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরও কেসের জন্য সঙ্গে থাকুন, কারণ প্রতিটি কাহিনীর পেছনে থাকে এক পৃথিবীর সত্য। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কেসে।